সরকার একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদেনা পরিশোধ করেছেন, আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না। এই কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন। মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না, এটা কারণটা কি আসলে? সরকার একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদেনা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকভারি, যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটা কি আসলে মানে সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর $18.19 বিলিয়ন রিজার্ভ এসছে। 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন। না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো ট্রিগার করেছে। আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 বিলিয়ন, তারা 900 মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে। তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি এই সেপ্টেম্বরের দেখেন, আমাদের প্রায় 7%, মানে 7% একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ, এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল 21%-এর একটু নিচে। তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ। মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটা স্তম্ভ, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি। আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি, অপ্রয়োজনীয় যেগুলো জায়গায় ব্যয় ছিল, আপনি আজকে যদি ডেইলি প্রথম আলো দেখেন, সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লিখেছেন। আমরা কোটি কোটি টাকার আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি। আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট। অবশ্যই 2, 3, 4, 5, 6টা খুবই সিক টাইপের ব্যাংক আছে, বাট সত্যিকার থেকে এটা হচ্ছে লেগাসি, এই ওদের আমলে এটা হয়েছে। আর প্রতি ইকোনমিতে 1-2টা ব্যাংক এভাবে মারা যায়, এটা এমন কিছু না। ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট। আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, সেটি করছেন না। তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন কিনা? আমি যে এটা মনে হচ্ছে যে যেই ধরনের এক্সপেকটেশন, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আমরা বলছি তো আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা ডেথ আমরা খুঁজে দেখছি, অনেক মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে, আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি, প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। আর যে আহত আমরা পুরোপুরি 19,900 জনের মতো আহত আমরা পেয়েছি, প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার কিভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। 2-1টা এদিক বেদিক হয়েছে, আমরা অস্বীকার করছি না, বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখেন যে আমাদের দায় কত, আমরা এখানে পারছি কিনা। আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, বাট তারা যেটা চাচ্ছেন, তারা আরো চাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায়।
বিদেশি সবার সাথে কথা হচ্ছে, ইউএস এর সাথে, ইউএস এর থেকে টিম আসছে, ইউকে থেকে টিম আসছে, নেপালের থেকে কর্নিয়ার নিয়ে আসা হয়েছে, অন্যান্য অনেক দেশের থেকে টিম, চায়নার থেকে টিম আসছে, তারা এসে এই কাজগুলো করছেন। আমরা এটাই, এবং 11টা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং অনেকের, এবং তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি, লিস্ট করা হয়েছে। তো এখানে কেউ, আমরা তো আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত, অবশ্যই আরো বেশি সুষ্ঠু, আমাদের ব্যুরোক্রেটিক কিছু সমস্যা আছে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে আসলে, যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না, আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে, তাদের দেখার কেউ নাই, এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে? আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না। আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের, এটা একটা গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো। তো আমরা প্রতিনিয়ত, আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন, আমাদের গা শিহরিত হচ্ছিল। আমরা তাদের প্রতি, আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে, বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের, আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসিকে পেয়েছি সেটা খুবই ইনএফিশিয়েন্ট। সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে, এটা আমি বলতে পারি। বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে আমরা অবশ্যই, আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরায় দেন, আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায়। বাট আমরা যে কাজ করছি না, বা আমরা যে কাজ করায় গাফিলতি করছি, আমি এটা মানবো না। এই কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো, এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন, এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না, এটা কারণটা কি আসলে? এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন, এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে বুড়ে, এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায়, আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিকেট চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনি করে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে হ্যাঁ, কিছু আপনার তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং। তো তাদেরকে, পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। তো এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে। এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপিকে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে? আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না? না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে। আপনারা 1991 সালে আপনার 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা তো সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হলো? এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেলিউর ছিল। যেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে, তারা দেখেছে যে তারা
গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি। তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথা বলেছে। সেই 15 বছর তো সেইটার আকাঙ্ক্ষায় আমাদের সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা? আমি তো এটা বুঝতেছি না। বিএনপির সাথে মিস্টারটা কি? বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে। আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে। তো ওদেরও তো আকাঙ্ক্ষা, আমরা ওদের কাজটাও আরো আগে, ওদের কাজটা ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে একটা কুইজের মতো লাগছে। আমাদের তো এটা একটা কুইজের মতো লাগছে। রিফর্ম করা, আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট। এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু ক্যারি আউট রিফর্মস। আমি আপনাকে বলতে পারি, আপনি তো শফিক ভাই কোন একটা পোল চালান, আপনি নিজে একটা দেখেন না, ওপিনিয়ন পোল নেন। শফিক ভাই, ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল। তবে মানে পোল হওয়ার মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না মনে হয়। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান ছিল, এটা ভোটে গণ অভ্যুত্থান খুবই বড় বড়। না শফিক ভাই, আপনি বেয়াদবি নিয়েন না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থানটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু তো ছিল না। একটা ভালো নির্বাচনের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে না। অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে? আপনি দেখেন ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতি গুলো, আপনার তো এখানে অনেক করেসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটাও আমি দেখি নাই। আমি দেখছি শেখ হাসিনা, সেটা তো আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটাই আমি মনে করছি। হাওয়েভার এইটা পুরাটাও, আমি আপনার সাথে যে তর্কটা করলাম এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতেছেন, ভাববেনও আর কি। না, আমাদের মিশন খুবই সিম্পল। রাষ্ট্র মেরামতের জন্য যতটুক রিফর্ম করার দরকার আমরা করব, অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে। সবাই এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলিরে যদি আপনি এটা ছাড়েন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে, এটা আপনাদের মনে হচ্ছে না? অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান, এই কয়টা নেসেসারি। অনেকগুলো পলিটিক্যাল পার্টি মানে যাদের ভোট জনসমর্থন 2%। না, আমি এটা নিয়ে কথা বলছি না, কার 2% কার 1%, এটা নিয়ে আমার কোনো না। বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় 40টার মতো পার্টি তো এসছে, কথা বলছে। তো আমরা তো জানি তারা অনেকেই, বেশিরভাগই চাচ্ছেন যে না, আমরা যাতে খুব নেসেসারি, যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না, আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম, আমি কিন্তু আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না, কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, হাতে রক্ত, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার দেওয়া মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আমি মানলাম শফিক ভাই, না আমার চয়েসে, আমি আমার চয়েসটা
দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এইটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশে আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, এবং সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনারা এই ভয়টা অমূলক না, পাচ্ছেন কিনা? কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য এটা হচ্ছে সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না, না এটা থাকতো, হয়, আমি এটা বাইরে আমি এটা মোরালি হয়। মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি মনে সবাই বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে, এথিক্সের দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি আই গট ইট। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন, তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন, অবশ্যই আমরা রিভিউ করব। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে। করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? সবে আপনি কি দেখেন? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন। সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা, উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা। তাতে হয় কি, এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি, যেই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়, আমি আপনার সাথে কথা বললি তাই একসাথে থাকি, তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি, ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার করে। তো এটা উনি চাচ্ছেন, স্যার চাচ্ছেন যে একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে, মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। ঠিক তেমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক, আর যে শিপের কথাটা বললেন, সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে, পরে তারপরে চিটাং এ আসছে, চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে, ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে। তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকাগুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ। ইন্ডিয়ান পত্রিকা বলছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিরালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না, যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই। সেটা অসুবিধা কি? পাকিস্তান, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আমার কাছে আমার খুবই সুবিধা লাগে, আমার কাছে খুবই সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো, আমার খুব সুবিধা লাগে। কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন, এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন, সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই, নানা ধরনের দুর্বলতা তার ছিল, সেটা আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে সেটা সুবিধাই মনে হয়। কিন্তু আমি যেটা জানতে চাইতেছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনারা দায়িত্ব অনুভব করতেছেন, নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক? না, এটা ধরেন আপনি পাকিস্তানের থেকে, পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব, ওরা ব্রিলিয়ান্ট, ওদের ইয়ার্নে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমি যেখান থেকে পণ্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো, আমি সেই জায়গায় যাব। আমার ওই বৈরি আমি রেখে আমার লাভ নেই, আমার ইকোনমি তাতে হয়। আমার এই যে পেঁয়াজ, আমি দেখছি যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনলে, আমার পাকিস্তানে এই বছর পেঁয়াজ ভালো হয়েছে, আমি যদি পাকিস্তানেতে কম দামে পেঁয়াজ আনতে পারি, হোয়াই নট, আমি নিয়ে আসি।
তা আমি এই যে আরেকটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে উই ওয়ান্ট টু বি গুড ফ্রেন্ডস অফ এভরিওয়ান। ওকে